আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী ও যারা আমার ক্লাস দেখছেন, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। গত ক্লাসে সপ্তম অধ্যায়ের শক্তি রূপান্তর নিয়ে আলোচনা করেছি। আজকে সপ্তম অধ্যায়ের নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তির নিয়ে আলোচনা করব। আমার সংক্ষিপ্ত পরিচয় তোমাদের মাঝে উপস্থাপন করব। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক ইসলামিয়া মাদ্রাসা, আমজাদ খান, ফুলগাজী ফেনী। আমার মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার দুটি দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারো। পাঠ পরিচিতি, শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় সপ্তম, শক্তির ব্যবহার। আমরা কয়েকটি চিত্র দেখব এখন। এরপরে মূল পাঠে চলে যাব। প্রথম চিত্রে দেখা যাচ্ছে বায়োগ্যাস দ্বারা রান্না হচ্ছে। দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে সূর্যের তাপ দ্বারা রান্না হচ্ছে। হারিকেনে কেরোসিন ব্যবহৃত হচ্ছে, চুলায় কাঠ ব্যবহৃত হচ্ছে, চুলায় গ্যাস ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেগুলো দেখছি এগুলো এক ধরনের কি শক্তি। এর মধ্যে সূর্যের আলো এবং বায়োগ্যাস নবায়ন করা যায়। আর হারিকেনে যে কেরোসিন ব্যবহৃত হচ্ছে, চুলায় কাঠ ব্যবহৃত হচ্ছে এবং গ্যাস ব্যবহৃত হচ্ছে, এগুলো নবায়ন করা যায় না। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে নবায়নযোগ্য শক্তি ও অনবায়নযোগ্য শক্তি। আজকে আমাদের পাঠ নবায়নযোগ্য শক্তি ও অনবায়নযোগ্য শক্তি। শিক্ষণ ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা নবায়নযোগ্য শক্তির সুবিধা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে, অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে, নবায়নযোগ্য শক্তির উৎস ব্যাখ্যা করতে পারবে। আজকের এই পাঠ শেষে এই তিনটি শিক্ষণ ফল অর্জন করতে সক্ষম হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে আজকের পাঠ গ্রহণ করবে, এতে তোমরা ফলপ্রসূ হবে। নবায়নযোগ্য শক্তির সুবিধা বাংলাদেশ প্রেক্ষাপট। আমাদের বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির যে প্রেক্ষাপট রয়েছে তা নিয়ে আলোচনা করা হবে। এক, আমাদের দেশে বায়োগ্যাস একটি পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে। এটি উন্নত মানের জৈব সার। এটি উন্নত মানের জৈব সার পেতে সাহায্য করে। দুই, কৃত্রিম উপগ্রহে তৈরি শক্তি ব্যবহারের জন্য সৌরকোষ ব্যবহৃত হয়। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিতে সৌরশক্তি ব্যবহৃত হয়। তিন, বায়ু ও সৌরশক্তি একটি অফুরন্ত শক্তির উৎস, কারণ বায়ু ও সূর্য সর্বদাই বিদ্যমান।
নবায়নযোগ্য শক্তির সুবিধা 4 পানির স্রোতকে ব্যবহার করে বেশি পরিমাণে শক্তি উৎপাদন করা সম্ভব। এক্ষেত্রে স্রোতকে বাধা দেওয়ার জন্য তৈরি ব্রিজ বা ব্যারেজ সড়ক যোগাযোগকে উন্নত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে নবায়নযোগ্য শক্তির সুবিধাসমূহ লক্ষ্য করো। 5 চাঁদ যেহেতু পানির জোয়ার ভাটাকে প্রভাবিত করে এবং এটি সর্বদাই বিদ্যমান, তাই পানির জোয়ার ভাটা থেকে প্রাপ্ত শক্তি সর্বদাই ব্যবহার করা যায়। নবায়নযোগ্য শক্তি সর্বদাই পরিবেশ বান্ধব, কারণ এরা বাতাসে কার্বন ডাই অক্সাইড ছড়ায় না। 6 নম্বর নবায়নযোগ্য শক্তি সর্বদাই পরিবেশ বান্ধব, কারণ এরা বাতাসে কার্বন ডাই অক্সাইড ছড়ায় না। 7 নম্বর বায়োগ্যাস প্ল্যান্টের পচা দ্রব্যগুলো পরবর্তীতে জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নবায়নযোগ্য শক্তির সুবিধা নিয়ে আলোচনা করলাম। এখন নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা আলোচনা করব। বায়োগ্যাস থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় তার পরিমাণ কম। বায়োগ্যাস থেকে যে বিদ্যুৎ পাওয়া যায় তার পরিমাণ একেবারে স্বল্প। বায়ু ও স্রোত থেকে যে নবায়নযোগ্য শক্তি পাওয়া যায় তার উৎস সীমিত। সূর্যের আলো থাকলে সৌরশক্তি নির্ভর নবায়নযোগ্য শক্তি পাওয়া যায়, কিন্তু বৃষ্টির দিনে এর উৎপাদন ব্যাহত হয়। নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা 4 নম্বর, অনেক সময় পানির জোয়ারটাকে নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহার করলে দীর্ঘ দিন নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় এবং জলযান চলাচলে ব্যাঘাত ঘটে। 5 সৌর বায়ু ও পানির স্রোত থেকে উৎপন্ন নবায়নযোগ্য শক্তি সাধারণত ব্যয়বহুল। 6 বায়ুর মাধ্যমে উৎপাদনের অন্যতম সমস্যা হলো সবসময় বায়ু পাওয়া যায় না। এখন অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। 1 এটি অনবায়নযোগ্য ও দ্রুত ফুরিয়ে যায়, অর্থাৎ এরা মূলত নিঃশেষ হয়ে যায়। 2 পরিবেশকে বেশ উচ্চ তাপমাত্রায় দূষিত করে। 3 এদের দহনে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়ায়, ফলে গ্লোবাল ওয়ার্মিং তৈরি হয় বা বৈশ্বিক উষ্ণতা তৈরি করে। নবায়নযোগ্য শক্তির উৎস বায়োগ্যাস, সূর্যরশ্মি, বায়ু প্রবাহ, জোয়ার ভাটা। আমাদের 3 নম্বর শিক্ষণফল ছিল নবায়নযোগ্য শক্তির উৎস ব্যাখ্যা করতে পারবে। নবায়নযোগ্য শক্তির উৎস নিয়ে এখন আলোচনা করা হচ্ছে। নবায়নযোগ্য শক্তির উৎস বায়োগ্যাস। নবায়নযোগ্য শক্তির উৎস বায়োগ্যাস গরু, ছাগল, গুঁড়া ও মহিষের বিষ্ঠা জ্বালানি হিসেবে বহু প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। প্রাণীর এসব বিষ্ঠা শক্তির এক প্রকার উৎস। পৃথিবীর বিভিন্ন দেশে শুকনো গোবর দিয়ে তাপশক্তি উৎপন্ন করা হয়। বায়োগ্যাসে যে সকল উপাদান বা বর্জ্য পদার্থ ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো গরু, শূকর এবং মুরগি হতে প্রাপ্ত বর্জ্য, শস্য পরিত্যক্ত উদ্ভিদ ইত্যাদি। এক্ষেত্রে কেবলমাত্র প্রাণীজ বা
প্রাণীজ বা কেবলমাত্র উদ্ভিজ উপকরণ অথবা উভয় প্রকারের মিশ্রণ ব্যবহার করতে পারে। সূর্যের তাপ বা 2 নম্বর হচ্ছে কি সূর্য রশ্মি। সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় সৌরশক্তি। আমরা জানি সূর্য সকল শক্তির উৎস। পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনো ভাবে সূর্য থেকে আসা বা সূর্য কিরণ ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে। যেমন আধুনিক সভ্যতার ধারক জীবনার জ্বালানি হিসেবে জ্বালানি আসলে বহুদিন সঞ্চিত সৌরশক্তি। এরপর হচ্ছে বায়ু প্রবাহ। আদিম মানুষ ভয় পেত বায়ু প্রবাহ। সভ্যতার বিকাশ ও বিজ্ঞানের ক্রমবিকাশের ফলে এই বায়ু প্রবাহকে মানুষ বর্তমানে বিভিন্ন কাজে ব্যবহার করছে। চক্রের ঘর্ষণ কাজকে কাজে লাগিয়ে মানুষ কুয়া থেকে পানি তোলা, কৃষি সেচ, জব অথবা গম ভাঙানো, আখ মারাই, ধান কাটা, খড় কাটা ইত্যাদি কাজ করত। পরিবার কাজে লাগিয়ে কাঠ ছাড়াই মতো কঠিন কাজও সম্পন্ন করেছে। জোয়ার ভাটা, 4 নাম্বার জোয়ার ভাটা। নদী বা সমুদ্রের পানি জোয়ার ভাটাকে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র চালানোর ব্যাপারটি অনেক দিন আগে থেকে উদ্ভাবিত হয়েছে। কিন্তু জোয়ার ভাটার শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরের ব্যাপারটি খুব বেশি দিনের নয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদনের চেষ্টা চলছে। এতক্ষণ আমরা পার্ট নিয়ে আলোচনা করলাম। এখন এই পার্ট এর মূল্যায়ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন: নবায়নযোগ্য শক্তি বলতে কি বুঝো? আমরা বলতে পারি যে সকল শক্তিকে নবায়ন করা যায় সেগুলো নবায়নযোগ্য শক্তি। সৌরশক্তি 2 কোন জ্বালানি পরিবেশ বান্ধব। প্রশ্ন: ইলেকট্রনিক ঘড়িতে কোন শক্তি ব্যবহার হয়? আমরা বলতে পারি সৌরশক্তি। প্রশ্ন: কৃত্রিম উপগ্রহে কি ব্যবহৃত হয়? কৃত্রিম উপগ্রহে কি ব্যবহৃত হয়? রাইট বলতে পারি যে সৌরশক্তি ব্যবহৃত হয়। প্রশ্ন উত্তর সঠিক। অনবায়নযোগ্য শক্তি বলতে কি বুঝো? আমরা বলতে পারি যে সকল শক্তিকে নবায়ন করা সম্ভব নয়, সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তির একটি সুবিধা হলো অনবায়নযোগ্য শক্তির সুবিধা আমরা একটু আগে আলোচনা করেছি যে অনবায়নযোগ্য শক্তির সুবিধা। অনবায়নযোগ্য শক্তির একটি সীমাবদ্ধতা। প্রশ্ন: নিচের কোনটিকে পুনরায় উৎপাদন করা সম্ভব নয়? তেল। এরপর হচ্ছে কোনটি পরিবেশ দূষিত করে না? কোনটি পরিবেশ দূষিত করে না? সৌরশক্তি। আজকে আমরা এই পার্ট অনুসরণ করে কিছু গুরুত্বপূর্ণ শব্দসমূহ জানতে পারলাম। নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তির ব্যবহার সুবিধা, অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা, নবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা। বাড়ির কাজ। সমগ্র বিশ্ব নবায়নযোগ্য শক্তি ব্যবহারের কথা বেশি ভাবছে। তুমি কি মনে করো এই ভাবনা ঠিক? নিজের মেধা এবং ধ্যান শক্তি কাজে লাগিয়ে বাড়ির কাজ করবে। সবাইকে ধন্যবাদ ক্লাসে সহযোগিতা করার জন্য। আবার আরেকটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। এ পর্যন্ত আল্লাহর রহমতে ভালো সুস্থ থাকো। তোমাদের আবারও সালাম জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।